নমস্কার, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি বিন্দুর ছেলে গল্পটির পঞ্চম পর্ব। দিন দশেক পরে বিন্দুর বাপ মা তীর্থযাত্রার সংকল্প করিয়া মেয়েকে একবার দেখিবার জন্য পালকি পাঠাইয়া দিয়াছিলেন। বিন্দু বড় জায়ের অনুমতি লইয়া 2-3 দিনের জন্য অমূল্যকে লুকাইয়া বাপের বাড়ি যাইবার জন্য উদ্যোগ করিতেছিল। এমন সময় বই বগলে করিয়া স্কুলের জন্য প্রস্তুত হইয়া অমূল্য আসিয়া উপস্থিত হইল। অনতিপূর্বে সে বাহিরে পথের ধারে একটা পালকি দেখিয়া আসিয়াছিল। এখন হঠাৎ পায়ের দিকে নজর পড়িতেই সে থমকিয়া দাঁড়াইয়া পড়িয়া বলিল, পায়ে আলতা পড়েছ কেন ছোট মা? অন্নপূর্ণা উপস্থিত ছিলেন, হাসিয়া ফেলিলেন। বিন্দু বলিল, আজ পড়তে হয়। অমূল্য বারবার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া বলিল, গায়ে এত গয়না কেন? অন্নপূর্ণা মুখে আঁচল দিয়া বাহির হইয়া গেলেন। বিন্দু হাসি চাপিয়া বলিল, কবে তোর বউ এসে পড়বে বলে আমাদের কাউকে কিছু পড়তে নেই রে, যা স্কুলে যা। অমূল্য সে কথা কানে না তুলিয়া বলিল, দিদি অত হাসছে কেন? আমি তো আর স্কুলে যাব না, তুমি কোথায় যাবে? বিন্দু বলিল, তাই যদি যাই তোর হুকুম নিতে হবে নাকি? আমিও যাব বলিয়া সে বই লইয়া বাহিরে চলিয়া গেল। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ও যে অত সহজে স্কুলে যাবে মনে করিনি, কিন্তু কি শেয়াটা দেখেছিস? বলে আলতা পড়েছ কেন, গায়ে অত গয়না কেন? কিন্তু আমি বলি নিয়ে যা, নইলে ফিরে এসে তোকে দেখতে না পেলে ভারী হাঙ্গামা করবে। বিন্দু বলিল, তুমি কি মনে করেছ দিদি সে স্কুলে গেছে? কখনো না, কোথায় লুকিয়ে বসে আছে দেখো, ঠিক সময় হাজির হবে। ঠিক তাহাই হইল, সে লুকাইয়াছিল। বিন্দু অন্নপূর্ণার পায়ের ধুলা লইয়া পালকিতে উঠিবার সময় কোথা হইতে বাহির হইয়া তাহার আঁচল ধরিয়া দাঁড়াইল। 2 জায়ই হাসিয়া উঠিলেন। অন্নপূর্ণা বলিলেন, যাবার সময় আর মারধর করিস নে, নিয়ে যা। বিন্দু বলিল, তা যেন গেলুম দিদি, কিন্তু কোথাও যে আমার এক পা নড়বার জো নাই, এ তো বড় বিপদের কথা। অন্নপূর্ণা বলিলেন, যেমন করেছিস তেমনই হবে তো। অমূল্য, থাক না তুই 2 দিন আমার কাছে। অমূল্য মাথা নাড়িয়া বলিল, না না, তোমার কাছে থাকতে পারবো না বলিয়া আগেই সে পালকিতে গিয়া বসিল। বিন্দু বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিবার দিন দশেক পরে একদিন মধ্যাহ্নে অন্নপূর্ণা তাহার ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, ছোট বউ। ছোট বউ একরাশ ময়লা কাপড় জামার সম্মুখে স্তব্ধ হইয়া বসিয়াছিল। অন্নপূর্ণা বলিলেন, ধোপা এসেছে? ছোট বউ কথা কহিল না। অন্নপূর্ণা এইবার তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া ভয় পাইলেন। উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে রে? বিন্দু আঙুল দিয়া ছোট ছোট 2 টুকরা পোড়া সিগারেট দেখাইয়া দিয়া বলিল, অমূল্যের জামার পকেট থেকে বেরুল। অন্নপূর্ণা নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। বিন্দু সহসা কাঁদিয়া ফেলিয়া বলিল, তোমার 2টি পায়ে পড়ি দিদি, ওদের বিদেয় করো, না হয় আমাদের কোথাও পাঠিয়ে দাও। অন্নপূর্ণা জবাব দিতে পারিলেন না। আরও কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চলিয়া গেলেন। অপরাহ্নে অমূল্য স্কুল হইতে ফিরিয়া খাবার খাইয়া খেলা করিতে গেল। বিন্দু একটি কথাও বলিল না। ভৈরব চাকর নালিশ করিতে আসিল, নরেনবাবু বিনা দোষে তাহাকে চপেটাঘাত করিয়াছে। বিন্দু বিরক্ত হইয়া বলিল, দিদিকে বলগে। আদালত হইতে ফিরিয়া আসিয়া মাধব কাপড় ছাড়িতে ছাড়িতে কি একটা ক্ষুদ্র পরিহাস করিতে গিয়া ধমক খাইয়া চুপ করিল। অদৃশ্যে যে কত বড় ঝড় ঘনাইয়া উঠিতেছে বাড়ির মধ্যে তাহা কেবল অন্নপূর্ণাই টের পাইলেন। উৎকণ্ঠায় সমস্ত সন্ধ্যাটা ছটফট করিয়া একসময় নির্জনে পাইয়া তিনি ছোট বউয়ের হাতখানে ধরিয়া ফেলিয়া মিনতির স্বরে বলিলেন, হাজার হোক সে তোরই ছেলে, এইবারটি মাপ কর, বরং আড়ালে ডেকে ধমক দে। বিন্দু বলিল, আমার ছেলে নয়, সে কথা আমিও জানি, তুমিও জানো, মিছামিছি কতগুলো কথা বাড়িয়ে দরকার কি দিদি? অন্নপূর্ণা বলিলেন, আমি নয়, তুই তার মা, আমি তোকেই তো দিয়েছি। যখন ছোট ছিল
খাইয়েছি, পড়িয়েছি, এখন বড় হয়েছে, তোমাদের ছেলে তোমরা নাও, আমাকে রেহাই দাও বলিয়া বিন্দু চলিয়া গেল। রাত্রে কাঁদো কাঁদো মুখে অমূল্য অন্নপূর্ণার কাছে শুইতে আসিল। অন্নপূর্ণা ব্যাপার বুঝে বিরক্ত হইয়া বলিলেন, এখানে কেন? যা এখান থেকে, যা বলছি। অমূল্য ফিরিয়া দেখিল তাহার পিতা ঘুমাইতেছেন। সে কোনো কথাটি না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। সকালবেলা কদম রান্নাঘরে এঁটো বাসন তুলিতে আসিয়া দেখিল বারান্দার এক কোণে কতগুলো কাঠ ঘুঁটের উপর অমূল্য পড়িয়া ঘুমাইতেছে। সে ছুটিয়া গিয়া বিন্দুকে তুলিয়া আনিল। অন্নপূর্ণাও ঘুম ভাঙিয়া বাহিরে আসিয়াছিলেন, কাছে আসিয়া দাঁড়াইলেন। বিন্দু তীক্ষ্ণভাবে বলিল, রাত্রে বড়গিন্নি বুঝি তাড়িয়ে দিয়েছিলে? ও থাকলে ঘুমে ব্যাঘাত হতো, তাই না? ছেলের অবস্থা দেখিয়া ক্ষোভে দুঃখে তাহার নিজের চোখেও জল আসিতেছিল, কিন্তু বিন্দুর নিষ্ঠুর তিরস্কারে জ্বলিয়া উঠিয়া বলিলেন, নিজের দোষ তুই পরের ঘাড়ে তুলে দিতে পারলেই বাঁচিস? বিন্দু ছেলেকে তুলিতে গিয়া দেখিল তাহার গা গরম, জ্বর হইয়াছে। কহিল, সারা রাত কার্তিক মাসের হিমে জ্বর হবেই তো, এখন ভালো হলে বাঁচি। অন্নপূর্ণা ব্যগ্র হইয়া ঝুঁকিয়া পড়িয়া বলিলেন, জ্বর হয়েছে? কই দেখি। বিন্দু সজোরে তাহার হাত ঠেলিয়া দিয়া বলিল, থাক, আর দেখে কাজ নেই বলিয়া ঘুমন্ত ছেলেকে স্বচ্ছন্দে কোলে তুলিয়া লইয়া অন্নপূর্ণার প্রতি একবার বিষ দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের ঘরে চলিয়া গেল। 5-6 দিনে অমূল্য আরোগ্য হইয়া উঠিল বটে, কিন্তু বড় জায়ের অপরাধটা বিন্দু মার্জনা করিল না। সেই দিন হইতে সে ভালো করিয়া কথা পর্যন্ত বলিল না। অন্নপূর্ণা মনে মনে সমস্তই বুঝিলেন, অথচ তিনিও মৌন হইয়া রহিলেন। সকলের সম্মুখে সমস্ত অপরাধ বিন্দু যে তাহারই ওপর তুলিয়া দিয়াছে, এ অন্যায় তিনিও ভুলিতে পারিলেন না। এইটি একদিন কি একটা কথার পর তিনি এলোকেশীর কাছে বলিয়া ফেলিলেন, ওর জ্বর তো ছোট বউয়ের জন্যই, ও যে মরেনি, এই ওর ভাগ্যি। কথাটা এলোকেশী বিন্দুর গোচর করিতে লেশ মাত্র বিলম্ব করিলেন না। বিন্দু মন দিয়া শুনিল, কিন্তু কথা কহিল না। সে যে শুনিয়াছে তাহাও এলোকেশী ভিন্ন আর কেহ জানিল না। বিন্দু বড় জায়ের সহিত একেবারে কথাবার্তা বন্ধ করিয়া দিল। কয়েকদিন হইতে নূতন বাটিতে জিনিসপত্র সরানো হইতেছিল। কাল সকালেই উঠিয়া যাইতে হইবে। যাদব ছেলেদের লইয়া সেই বাড়িতে ছিলেন। মাধব মকদ্দমা উপলক্ষে অন্যত্র গিয়েছিল, তিনিও ছিলেন না। ইতিমধ্যে এ বাড়িতে এক বিষম কাণ্ড ঘটিল। সন্ধ্যার সময় মাস্টার পড়াইতে আসিয়াছিল। কি মনে করিয়া বিন্দু তাহাকে ডাকাইয়া পাঠাইল। বলিল, কাল থেকে ও বাড়িতে গিয়ে পড়াবেন। মাস্টার যে আজ্ঞা বলিয়া যাইতেছিল। বিন্দু প্রশ্ন করিল, আপনার ছাত্রটি আজকাল পড়ে কেমন? মাস্টার বলিল, লেখাপড়ায় সে বরাবরই ভালো, প্রতিবারেই তো প্রথম হয়। বিন্দু কহিল, তা হয়, কিন্তু আজকাল চুরুট খেতে শিখেছে যে। মাস্টার বিস্মিত হইয়া বলিল, চুরুট খেতে শিখেছে? পরক্ষণে নিজেই বলিল, আশ্চর্য নয়, ছেলেরা সমস্তই দেখা দেখি শেখে। কার দেখে শিখেছে? মাস্টার চুপ করিয়া রহিলেন। বিন্দু বলিল, ওর বাবাকে ও কথা জানাবেন? মাস্টার মাথা নাড়িয়া বলিল, এই দেখুন না, আজ 5-7 দিনের কথা। স্কুলের পথে এক উড়ে মালির বাগানে ঢুকে তার অসময়ের আম পেড়ে গাছ ভেঙে তাকে মারধর করে এক কাণ্ড করেছে। বিন্দু রুদ্ধ নিঃশ্বাসে বলিল, তারপর? উড়ে হেডমাস্টারকে বলে দেয়, তিনি 10 টাকা জরিমানা করিয়ে তাকে তা দিয়ে শান্ত করেছেন। বিন্দু বিশ্বাস করিতে পারিল না। বলিল, আমার অমূল্য ছিল, সে টাকা পাবে কোথায়? মাস্টার কহিল, তা জানি না, কিন্তু সেও ছিল। এবারে নরেনবাবুও ছিল, আরও 3-4 জন স্কুলের বদমাস ছেলে ছিল। এই কথা আমি হেডমাস্টার মশাইয়ের কাছে শুনেছি। বিন্দু বলিল, টাকাও আদায় হয়ে গেছে? আগে হ্যাঁ, তাও শুনেছি। আচ্ছা, আপনি যান বলিয়া বিন্দু সেইখানে বসিয়া রহিল। তার মুখ দিয়া শুধু অস্ফুটে বাহির হইল, আমাকে না জানিয়ে টাকা দিলে? এত সাহস এ বাড়িতে কার? একে তাহার মন খারাপ, তাহাতে দিদির সহিত কথাবার্তা বন্ধ।
তাহার উপর এই সংবাদ বিন্দুকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল। সে উঠিয়া গিয়া রান্নাঘরে ঢুকিল। অন্নপূর্ণা রাত্রির জন্য তরকারি কুটিতেছিলেন। মুখ তুলিয়া ছোট বউয়ের মেঘাচ্ছন্ন মুখের দিকে চাহিয়া দেখিলেন। বিন্দু কহিল, দিদি, এর মধ্যে অমূল্যকে টাকা দিয়েছ? অন্নপূর্ণা ঠিক সেই আশঙ্কাই করিতেছিলেন। ভয় তাহার গলা কাঠ হইয়া গেল। মৃদুস্বরে বলিলেন, কে বললে? বিন্দু বলিল, সেটা দরকারি কথা নয়। দরকারি কথা সেই বা কি বলে নিলে, আর তুমিই বা কি বলে দিলে? অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। বিন্দু বলিল, তুমি চাও না যে আমি তাকে শাসন করি, সেই জন্যই আমাকে লুকিয়েছ। অমূল্য আর যাই করুক, মিথ্যে কথা গুরুজনের কাছে বলবে না। তুমি জেনে শুনে দিয়েছ, সত্যি কি না? অন্নপূর্ণা আস্তে আস্তে বলিলেন, সত্যি, কিন্তু এইবারটি তাকে মাপ কর বোন, আমি মাপ চাচ্ছি। বিন্দুর বুকের ভেতর পুড়িয়া যাইতেছিল। বলিল, একটিবার? আজ থেকে চিরকালের জন্যই মাপ করলুম, আর বলবো না, আর কথা কব না। সে যে এমনি করে চোখের সামনে একটু একটু করে উচ্ছন্ন যাবে, তা সইতে পারবো না। তার চেয়ে একেবারে যাক। কিন্তু তোমার কি আস্পর্ধা? শেষ কথাটা অন্নপূর্ণাকে তীক্ষ্ণভাবে বিঁধিল। তথাপি তিনি নিরুত্তরে বসিয়া রহিলেন। কিন্তু বিন্দু যত বকিতেছিল, তাহার ক্রোধ উত্তরোত্তর ততই বাড়িতেছিল। সে পুনরায় চেঁচাইয়া বলিল, সব কথাই তুমি ন্যাকা সেজে বলো এইবারটি মাপ কর, কিন্তু দোষ তার তা তো নয় যত তোমার। তোমাকে আমি মাপ করব না। বাটির দাসী চাকরেরাও আড়ালে দাঁড়াইয়া শুনিতেছিল। অন্নপূর্ণার আর সহ্য হইল না। তিনি বলিলেন, কি করবি? ফাঁসি দিবি? বহ্নিতে আহুতি পড়িল। বিন্দু বারুদের মতো জ্বলিয়া উঠিয়া বলিল, সেই তোমার উপযুক্ত শাস্তি। নিজের ছেলেকে দুটো টাকা দিয়েছি, এই তো অপরাধ। কি কথায় কি কথা আসিয়া পড়িল। বিন্দু আসল কথা ভুলিয়া বলিয়া বসিল, তাই বা দেবে কেন? নষ্ট করবার টাকা আসে কোথা থেকে? অন্নপূর্ণা বলিলেন, টাকা তুই নষ্ট করিস নে? আমি করি আমার টাকা, তুমি নষ্ট করো কার টাকা শুনি? অন্নপূর্ণা এবার ভয়ঙ্কর ক্রুদ্ধ হইয়া উঠিলেন। তিনি নিঃস্ব ঘরের মেয়ে ছিলেন। মনে করিলেন বিন্দু সেই ইঙ্গিতই করিয়াছে। দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, তুই না হয় মস্ত বড় লোকের মেয়ে, কিন্তু তাই বলে আর কেউ যে দুটো টাকাও দিতে পারে না, সে অহংকার করিস নে। বিন্দু বলিল, সে অহংকার আমি করি নে, কিন্তু তুমিও ভেবে দেখো, একটা পয়সাও দিতে গেলে তুমি কার পয়সা দাও? অন্নপূর্ণা চেঁচাইয়া উঠিলেন, কার পয়সা দিই? তোর যা মুখে আসে তাই বলিস, যা, দূর হয়ে যা সামনে থেকে। বিন্দু বলিল, দূর আমি রাত পোহালেই হব, কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না? কার রোজগারে খাচ্ছ পড়ছ সেটা জানো না? হঠাৎ কথাটা বলিয়া ফেলিয়া বিন্দু স্তব্ধ হইয়া থামিল। অন্নপূর্ণার মুখ সাদা হইয়া গিয়াছিল। তিনি ক্ষণকাল নির্নিমেষ চক্ষে ছোট বউয়ের মুখের প্রতি চাহিয়া বলিলেন, তোমার স্বামীর রোজগারে খাচ্ছি পড়ছি, আমি তোমার দাসী বাঁধি, উনি তোমার চাকর বাকর, এই না তোর মনের কথা? তা এতদিন বলিসনি কেন? তাহার ওষ্ঠাধর বারংবার কাঁপিয়া উঠিল। তিনি দাঁত দিয়া অধর চাপিয়া ধরিয়া এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন, কোথা ছিলি ছোট বউ, যখন ছোট ভাইকে পড়াবার জন্য দুখানি কাপড় একসঙ্গে কিনে পড়েনি? কোথা ছিলি তুই যখন ঘর পুড়ে গেলে গাছতলায় একবেলা রেঁধে খেয়ে এই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল? বলিতে বলিতে তাহার দুই চোখ দিয়া দরদর করিয়া জল ঝরিয়া পড়িল। আঁচল দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন, ও যদি জানত তোদের মনের কথা, কখনো এমন আফিং খেয়ে চোখ বুজে হুঁকোর নল মুখে দিয়ে আরামে দিন কাটাতে পারত না। সে লোক ও নয়। ওকে জানে তোর স্বামী, ওকে জানে স্বর্গের দেবতারা। আজ আমার ছুতো করে তুই তাকে অপমান করলি। স্বামী অভিমানে অন্নপূর্ণার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। বলিলেন, ভালোই হলো জানিয়ে দিলি। সতী আত্মহত্যা করেছিল, আমিও দিব্যি করছি, বরং পরের বাড়ি রেঁধে খাবো, তবু তোদের ভাত আর খাবো না। তুই কি করলি? ওকে অপমান করলি। ঠিক এই সময় যাদব প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইয়া ডাকিলেন, বড় বউ। স্বামীর কণ্ঠস্বরে
তাহার অভিমান ঝটিকা ক্ষুব্ধ সাগরের মতো উত্তাল হইয়া উঠিল। ছুটিয়া বাহিরে আসিয়া বলিলেন, ছি ছি, যে লোক নিজের মাক ছেলেকে খেতে দিতে পারে না, তার গলায় দেবার দড়ি জোটে না কেন? যাদব হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন, কি হলো গো? কি হলো? কিচ্ছু না। ছোট বউ আজ স্পষ্ট করে বলে দিলে, আমি তার দাসী, তুমি তার চাকর। ঘরের ভেতর বিন্দু জিভ কাটিয়া কানে আঙুল দিল। অন্নপূর্ণা কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমার একটা পয়সা কাউকে হাতে তুলে দেওয়ার অধিকার নেই। তুমি বেঁচে থাকতেও আজ আমাকে এ কথা শুনতে হলো। আজ তোমার সামনে দাঁড়িয়ে এই শপথ করছি, ওদের ভাত খাবার আগে যেন আমাকে ব্যাটার মাথা খেতে হয়। বিন্দুর অবরুদ্ধ কর্ণরন্ধ্রে এ কথা অস্পষ্ট হইয়া প্রবেশ করিল। সে অস্পষ্টে, ঠিক করলে দিদি বলিয়া সেইখানেই ঘাড় গুঁজিয়া আজ 12 বর্ষ পরে অকস্মাৎ মূর্ছিত হইয়া পড়িল।